বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন হওয়া এবং সেই নির্বাচনে যুক্তরাষ্ট্র ও ভারত কিভাবে সহযোগিতা করতে পারে তা নিয়ে অতি সম্প্রতি দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে বৈঠক হয়েছে। শনিবার কলকাতায় আমেরিকান সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সেটি। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশে দীর্ঘ ১৫ বছর শাসন কার্য পরিচালনাকারী সরকারের পতন ঘটে। এরপর ৫ মাস কেটে গেছে, এখনো কোনো কেন্দ্রীয় সরকার গঠন হয়নি। দেশে স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখার খাতিরে অস্থায়ীভাবে গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বারংবার বলেছেন তিনি চেষ্টা করবেন দ্রুত সময়ে দেশে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করতে। এমনকি গুঞ্জন উঠেছে ২০২৫ সালের মধ্যে দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এবার জানা গেল বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক সেরেছে ভারত। কলকাতায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় এরিক গার্সেটি জানান, গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান এবং ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অজিত দোভালের মধ্যে একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের একটি বড় অংশ জুড়ে ছিল বাংলাদেশের সম্ভাব্য নির্বাচন প্রসঙ্গ। এরিক বলেন, আমি নিজে সেই বৈঠকে উপস্থিত ছিলাম, আলোচনায়ও অংশ নিয়েছি। বাংলাদেশ ইস্যুতে আমাদের আলোচনার মূল বিষয় ছিল নির্বাচন, কিভাবে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে এবং এক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ভারত কিভাবে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে এ নিয়েই মূলত আলোচনা হয়েছে। এছাড়া আলোচ্য সূচিতে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার ইস্যুটিও ছিল উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং আসন্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়ই বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। আসলে আমরা সবাই বাংলাদেশকে একটি স্থিতিশীল, উন্নয়নমুখী এবং সহনশীল দেশ হিসেবে দেখতে চাই। এদিকে শনিবার ভারতের মার্কিন রাষ্ট্রদূতের এ সকল বক্তব্য দেওয়ার একদিন আগে অর্থাৎ শুক্রবার ওয়াশিংটনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জ্যাক সুলিভান বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনে যুক্তরাষ্ট্র কলকাঠি নেড়েছে বলে যে গুঞ্জন চলছে তা একেবারেই অযৌক্তিক এবং ভারত সরকারও এই গুঞ্জন বিশ্বাস করে না। উল্লেখ্য যে বিভিন্ন সভা সমাবেশে বাংলাদেশের জুলাই বিপ্লবের পিছনে মার্কিন ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতীয় অনেক রাজনীতিবিদ। পাশাপাশি ভারতীয় একাধিক সংবাদ মাধ্যমে গত কয়েক মাস ধরে আওয়ামী লীগ সরকার পতনের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকাকে দায়ী করে খবর প্রচার করা হয়, যেখানে দাবি করা হয় বাইডেন প্রশাসন বাংলাদেশের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে হস্তক্ষেপ করেছে। দখলদার ইসরায়েলি সামরিক বাহিনীর নৃশংস আগ্রাসনে গাজার পরিস্থিতি খুবই করুণ। দীর্ঘ ১৫ মাসের যুদ্ধ, ৪৬,০০০-এর বেশি নিরীহ ফিলিস্তিনির প্রাণহানি, লক্ষ লক্ষ মানুষ বাস্তুহারা, আবার একাধিক ফ্রন্টে অতর্কিত হামলা চালিয়ে ক্লান্ত হয়ে পড়েছে ইসরায়েলি সেনারা। আর এই বিষয়টি যেন এখন দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে নেতানিয়াহুর কপালে। সম্প্রতি হামাসের সঙ্গে বন্দি বিনিময় আলোচনায় অগ্রগতি হওয়ার পর গাজা উপত্যকা থেকে দ্রুতই নিজেদের সেনা প্রত্যাহারের পরিকল্পনায় অনুমোদন করেছে ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দি বিনিময় চুক্তির ৯০% বিবরণ ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। আলোচনার জন্য কাতারের প্রতিনিধিও পাঠাচ্ছে তেল আবিব। গাজায় আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলের আর্থিক ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে $৬,৭০০ কোটি। এমন প্রেক্ষাপটে ইসরায়েলি রাজনৈতিক ভাষ্যকার ওরি গোল্ডবার্গ সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেছেন, একটি যুদ্ধবিরতির চুক্তি সম্পন্ন হওয়ার বিষয়ে বাস্তব আশা রয়েছে, যা হামাসের সঙ্গে আলোচনার মাধ্যমে স্থির হতে চলেছে। তবে এটি হামাসের চেয়ে ইসরায়েলের অবস্থানের সঙ্গে বেশি সম্পর্কিত। গোল্ডবার্গ বলেন, আমার মনে হয় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য কিছু করে দেখানোর একটা চাপ কাজ করছে ইসরায়েলের ওপর। তবে হামাসের উপর কোনো রকম চাপ নেই, কারণ যুদ্ধ শুরুর পর থেকেই
হামাস তার দাবিতে এবং আলোচনার ক্ষেত্রে সুদৃঢ় অবস্থানে রয়েছে। ইসরায়েলি এই রাজনৈতিক বিশ্লেষক আরও উল্লেখ করেন, ইসরায়েলি এখন দুর্বল অবস্থানে রয়েছে এবং নেতানিয়াহু সরকারের চালানো 15 মাসের যুদ্ধে আসলে দেখানোর মতো কিছুই নেই, কারণ বর্তমানে ইসরায়েলি সেনারা নজিরবিহীন সংখ্যায় মারা যাচ্ছে, কিন্তু প্রধানমন্ত্রী আসল সংখ্যা জানতে দিচ্ছে না। গোলবার্গ মনে করেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উপলব্ধি করেছেন যে যুদ্ধ শেষ করা এবং একটি চুক্তি বাস্তবায়ন করাটা তার ভবিষ্যৎ নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা বাড়াতে পারে। তিনি বলেন, একজন প্রধানমন্ত্রী হিসেবে যুদ্ধ শেষ করেছেন এবং একটি চুক্তি কার্যকর করেছেন, এই পরিচয়টাই নেতানিয়াহুর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে তার ভবিষ্যৎ রাজনৈতিক কেরিয়ারে। এদিকে মার্কিন প্রশাসন ও জিম্মিদের পরিবারের চাপের মুখে এবার গুরুত্বের সঙ্গে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তির বৈঠকে বসেছে ইসরায়েল। সম্ভাব্য চুক্তি নিয়ে হামাসের সঙ্গে আলোচনার টেবিলে বসতে রবিবার কাতারের দোহায় পৌঁছান ইসরায়েলের 2 গোয়েন্দা সংস্থা মোসাদ ও শিনবেইটের পরিচালক সহ ইসরায়েলের কয়েকজন শীর্ষ কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের বিদায়ী বাইডেন প্রশাসন তাদের মেয়াদ শেষ হওয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি শুরুর ব্যাপারে বদ্ধপরিকর। একই সঙ্গে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার হুমকি দিয়েছেন, 20 জানুয়ারির মধ্যে তার শপথ গ্রহণের আগেই জিম্মি হস্তান্তর চুক্তি না হলে গুরুতর সমস্যা হবে। মনে করা হচ্ছে, যুক্তরাষ্ট্রকে বেজার না করতেই চুক্তির ব্যাপারে এমন তড়িঘড়ি করছে তেল আভিভ। জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার আমলে ইরানের উপর রাজনৈতিক চাপ আরও বাড়তে পারে, ফলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন সংঘর্ষের সম্ভাবনায় বাড়তি সতর্কতা নিচ্ছে তেহরান। 1000 নতুন ড্রোন পেয়েছে ইরানের সেনাবাহিনী। সোমবার তথা 13 জানুয়ারি তাদের হাতে উচ্চ প্রযুক্তির এই ড্রোন পৌঁছেছে বলে জানায় দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। তাসনিম জানিয়েছে, ইরানের বিভিন্ন স্থানে ড্রোনগুলো পাঠানো হয়েছে। জানা গেছে, এগুলো রাডার ফাঁকি দেওয়ার উচ্চ প্রযুক্তি ও সুরক্ষা সম্পন্ন। ওই প্রতিবেদনে আরও বলা হয়, নতুন ড্রোনগুলোর পাল্লা প্রায় 2000 কিলোমিটার। উচ্চ বিধ্বংসী ক্ষমতা সম্পন্ন চালকবিহীন এসব ড্রোন প্রতিপক্ষের রাডার ফাঁকি দিতে সক্ষম। এগুলো ইরানি বাহিনীর নজরদারি ও সীমান্ত পাহারার পাশাপাশি দূরবর্তী লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতাও বৃদ্ধি করবে। ইতোমধ্যে তারা অনুশীলনের জন্য নাতানাজ পারমাণবিক চুল্লিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার চর্চা সম্পন্ন করেছে। গত 9 জানুয়ারি ইরানের সেনাবাহিনীর স্থল বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি এক অনুষ্ঠানে বলেন, তার বাহিনী হাজার হাজার ড্রোন সহ অন্যান্য অত্যাধুনিক সামরিক সরঞ্জাম গ্রহণ ও সেগুলো ব্যবহার করার সক্ষমতা অর্জন করেছে। ইরানের নতুন এ কৌশলগত ড্রোনের 4টি জরুরি দূরপাল্লা নিখুঁত হামলা চালানোর ক্ষমতা, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নেটওয়ার্ক ওরিয়েন্টেশন সক্ষমতা রয়েছে বলেও জানান জেনারেল হায়দারি। ইরান সাম্প্রতিক বছরগুলোতে নিজের ড্রোন সক্ষমতা উল্লেখযোগ্য মাত্রায় শক্তিশালী করেছে। দেশটি পাইলটবিহীন বিমান ও ড্রোন তৈরি করার প্রযুক্তিতে পশ্চিম এশিয়া অঞ্চলের পাশাপাশি আরও বহু অঞ্চলে শীর্ষস্থানীয় দেশে পরিণত হয়েছে। পবিত্র জমজম কূপের পানি বিশ্বের ধর্মপ্রাণ মুসলিম ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত মূল্যবান ও সম্মানের একটি বস্তু। পবিত্র হজ পালন করে ফিরে আসার সময় কমবেশি সব হাজি জমজমের পানি সাথে করে নিয়ে আসেন। তুরস্কে এ পানির চাহিদা অনেক বেশি। যে কোনো ধর্মীয় উপলক্ষে তুরস্কের জনগণ জমজমের পানি পান করতে চান। এই ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে সাধারণ ট্যাপের পানিকে জমজমের পানি বলে বিক্রি করে প্রতারণা করেছেন তুরস্কের এক ব্যক্তি। এই ভুয়া পানি বিক্রি করে তিনি আয় করেছেন প্রায় 9 কোটি লিরা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 30 কোটি টাকা। তুরস্কে বিলাল নামে এক ব্যক্তি ট্যাপের পানিকে জমজমের পানি বলে বোতলে ভরে বিক্রি করছিলেন। বোতলের গায়ে জমজমের পানির লেবেল লাগিয়ে এটি আসল জমজমের পানি হিসেবে বাজারে ছাড়া হয়।
সংবাদ মাধ্যম গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী গত 5 মাস ধরে প্রতিদিন অন্তত 20 টন পানি বিক্রি করতেন তিনি। দৈনিক তার আয় হতো $22,000 বা প্রায় 60,000 লিরা। গত 5 মাস ধরে এই প্রতারণা চালিয়ে যাচ্ছিলেন বিলাল। পুলিশ তাকে গ্রেপ্তার করার পর জিজ্ঞাসাবাদে তিনি জানান, তুরস্কে জমজমের পানি হিসেবে যেসব পানি বিক্রি হয় তার বেশিরভাগই আসলে স্থানীয় ট্যাপের পানি। এসব পানি আদানা শহরের একটি ওয়্যার হাউসে মজুদ রাখা হতো। বিলালের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ভুয়া 15,000 লিটার জমজমের পানি নামধারী পানির বোতল উদ্ধার করে। এই বোতলগুলো বিভিন্ন আকারে বাজারে পাওয়া সহজলভ্য, তবে বাইরে থেকে দেখলে তা বোঝার উপায় ছিল না যে এইগুলো নকল, কারণ যেসব জারে এসব পানি সংরক্ষণ করা হয়েছিল সেগুলো সব সৌদি আরবে তৈরি এবং জারগুলোতে সৌদি সরকারের লেবেল ছিল। তবে লেবেলগুলো যে ভুয়া তা বিলাল স্বীকার করেছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া জমজম পানির বোতলের ছবি ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায় ছোট বড় বিভিন্ন আকারের বোতলে এই ভুয়া পানি বিক্রি করা হচ্ছিল। এগুলো সাধারণ তুর্কি বাজারে সহজেই পাওয়া যাচ্ছিল। এই ধরনের প্রতারণা শুধু অর্থ আয়ের উদ্দেশ্যেই নয়, বরং ধর্মীয় বিশ্বাসের সঙ্গে খেলা করার শামিল। এই জমজমের পানি কিনতে হলে সবার সতর্ক থাকা প্রয়োজন। সৌদি আরব থেকে সরাসরি সংগৃহীত পানি ছাড়া অন্য কোথাও থেকে জমজমের পানি কেনার আগে যাচাই করে নেওয়া উচিত। এ ধরনের প্রতারণা বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও জনগণের সচেতনতা অত্যন্ত জরুরি।